হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের অপারেটিং সিস্টেম শুরু করার আগে তার বেশ কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে ধারণা ক্লিয়ার করব। তো মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক টপিক ইজ সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম যে পড়বো, অপারেটিং সিস্টেম বেসিক্যালি কমিউনিকেট করে ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যার। সেই অপারেটিং সিস্টেমের একটি পার্ট হলো সিস্টেম সফটওয়্যার। যেই সিস্টেম সফটওয়্যার একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেশন করতে পারি। যখন হিউম্যান বিং একে অপরের সাথে কমিউনিকেশন করে, তখনও কিন্তু আমরা ভাষা ব্যবহার করি। তো রিজিয়ন ওয়াইজ সেই ভাষা আলাদা হয়। কোথাও তেলেগু বলা হয়, কোথাও তামিল বলা হয়, কোথাও বাংলা বলা হয়, কোথাও বা হিন্দি বলা হয়। কিন্তু যে ভাষা, যে রিজিয়নে যে ভাষাটি চলে, সেই ভাষার মাধ্যমে সে তার ভাব প্রকাশ করে। ঠিক একইভাবে কম্পিউটারেও তার নিজের ভাষা ছাড়া ইউজারের দেওয়া ইনস্ট্রাকশন কিন্তু বুঝতে পারে না। তো কম্পিউটারকে তার ভাষায় বোঝাতে হলে আমাদের যেটি জানতে হবে সেটি হলো কম্পিউটারের ভাষা। তো কম্পিউটারের ভাষা যদি একদম গোড়া থেকে শুরু করি, কম্পিউটার যেটা বোঝে সেই ভাষাটি হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। যেখানটায় মেশিন ল্যাঙ্গুয়েজের ডিটেলস সম্বন্ধে জানবো, যে অ্যাকচুয়াল মেশিন যে ভাষা বোঝে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় ঠিকই, কিন্তু ওই ভাষার ইন্টারনাল স্ট্রাকচার কি আছে। তাহলে কম্পিউটার যে ভাষাটা বোঝে, মানুষ সেই ভাষাটা সহজে বুঝতে পারে না। তাহলে মানুষকে বোঝাতে হবে যে ভাষা দিয়ে, সেই ভাষাটা হলো গিয়ে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ। কিন্তু দেখা গেল সেই ভাষা দিয়ে হিউম্যান বিং তো বুঝতে পারছে ঠিকই, কিন্তু এতটা ইউজার ফ্রেন্ডলি নয়। তাকে অনেক ভাবনা চিন্তা করে সেই ভাষা প্রয়োগ করতে হচ্ছে। ইজি করার জন্য, কমিউনিকেশনটা আরো ইজি করার জন্য এবং মানুষের ইউজার ফ্রেন্ডলি করার জন্য যে ভাষাটা আমরা পড়বো সেটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সমস্ত প্রোগ্রাম করে থাকি ঠিকই, কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজের কনভার্সন করার জন্য বেশ কিছু কনভার্টারের প্রয়োজন হয়। তার জন্য আছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো সম্বন্ধেও জানবো। এবার প্রশ্ন হচ্ছে, কম্পাইলারের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ইন্টারপ্রেটারের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। হ্যাঁ, কিন্তু এই দুটোকে কম্বাইন করেও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, ওইটাকে বলা হয় হাইব্রিড ল্যাঙ্গুয়েজ, যেখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটো ট্রান্সলেটারই ব্যবহার করা হয়। হাইব্রিড ল্যাঙ্গুয়েজ সাধারণত জাভা। তাছাড়া এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আরো দুটো ভাগে ভাগ করা হয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এর সম্বন্ধে ডিটেলস জানবো। এই হলো ইন্ট্রোডাকশন পার্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আজকের ভিডিওতে কি কি আমরা জানবো। তো চলো বন্ধু, আজকের ভিডিওটি এইখানেই শুরু করা যাক। সবার প্রথমে আসি মেশিন ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি কম্পিউটার সিস্টেম মেশিন ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারে, কারণ কম্পিউটার সিস্টেম যে থিওরি ইউজ করে সেই থিওরিকে বলা হয় সুইচিং থিওরি। তাহলে এই সুইচিং থিওরিতে বেসিক্যালি দুটো স্টেট থাকে, একটা হচ্ছে অন স্টেট আর একটি হচ্ছে অফ স্টেট। অর্থাৎ কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস হওয়ার জন্য এই দুটি স্টেটই সে ফলো করে। অন স্টেট বলতে 1 আর অফ স্টেট বলতে 0। এখন আমরা নাম্বার সিস্টেমে পড়ে এসেছি, এই 0 এবং 1 এই দুটো সংখ্যাকে বলা হয় বাইনারি নাম্বার। তাহলে কম্পিউটার সিস্টেম এই বাইনারি নাম্বারই বুঝতে পারে। তো এই 0 এবং 1 এর মাধ্যমে যে কোনো অপারেশন, যে কোনো সিম্বল, যে কোনো ক্যারেক্টার যখন রিপ্রেজেন্ট করব, যে ফরম্যাটটি তৈরি হয় সেটি হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি কম্পিউটার ক্যান ডিরেক্টলি আন্ডারস্টুড হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। It is directly understood by CPU, so the execution speed is very fast. But it is very difficult for human being because string any type of number to 0 1. Suppose, as for example, small a ASCII code is 97. 97 can be easily converted to binary number 0 1 1 0 0 0 0 1. This is the binary code of small a. তাহলে কম্পিউটার কিন্তু এই 0 1 1 0 0 0 0 1 এই ভাষাটি সে বোঝে। যখনই এই ভাষা দেওয়া হয় সে কিন্তু বুঝতে পারে যে লোয়ার কেস এ বলা হয়েছে। বেসিক্যালি
কম্পিউটারকে যখন ইনস্ট্রাকশন পাঠানো হয়, কম্পিউটারকে ইনস্ট্রাকশন পাঠায় মেমোরি। সেই মেমোরি থেকে কম্পিউটার ইনস্ট্রাকশন এক্সিকিউশন করে বাই ইউজিং সিপিইউ। সিপিইউ এক্সিকিউশন করার পরে ওই বাইনারি নাম্বারটা মাধ্যমে বোঝানো হয় কোন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে চাইছি, অ্যাডিশন নাকি সাবট্রাকশন নাকি ডিভিশন নাকি মাল্টিপ্লিকেশন। তারপর যখন এক্সিকিউশন করলো ম্যাথমেটিক্যাল অপারেশন বা লজিক্যাল অপারেশন, এনি টাইপ অফ অপারেশন ক্যান বি এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ। Final result is stored into the memory. This is the complete process. This complete process can be done very easily because the binary number can easily understood by the CPU. But আমরা যারা প্রোগ্রাম করব তার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা বোঝা খুবই কঠিন হয়ে যায় বা পড়াটাও খুবই জটিল হয়ে যায়। কেননা একটা লোয়ার কেস এর জন্য যদি আমাকে এতগুলো ডিজিট লিখতে হয়, তাহলে আলফাবেট, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সমস্ত কিছুর বাইনারি মনে রাখা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এটি মেশিনের ক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারে। তাহলে যদি আমি সামারি বলি, সামারি বললে বাইনারি নাম্বার দুটো ডিজিট নিয়ে হয়, 0 এবং 1। বাইনারি নাম্বার দ্যাট মিনস মেশিন ল্যাঙ্গুয়েজ সিপিইউ ডিরেক্টলি এক্সিকিউশন করে। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা ভেরি ফাস্ট, কারণ যেহেতু সিপিইউ কোনো ট্রান্সলেটর প্রয়োজন হচ্ছে না, কোনো কনভার্সনের প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে এই মেশিন ল্যাঙ্গুয়েজকে এক্সিকিউশন করা খুবই সহজ। এই জন্য এটিকে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর যেকোনো ইউজারের ক্ষেত্রে বা যারা প্রোগ্রাম ডেভেলপার আছে, কম্পিউটারে প্রোগ্রাম ডেভেলপ করে, তার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা ভেরি ডিফিকাল্ট। তো মেশিন ল্যাঙ্গুয়েজের যদি ফিচার্স বলি, তাহলে আবার সেই একই জিনিস রিপিট করছি। মেশিন ল্যাঙ্গুয়েজের ফিচার্স হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 and 1 ফলো করে। আর ডিরেক্টলি আন্ডারস্টুড বাই সিপিইউ, কারণ হচ্ছে গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু বাইনারি ল্যাঙ্গুয়েজ ফলো করে, বাইনারি নাম্বার ফলো করে, তাই সিপিইউ দ্বারা খুব সহজে বুঝতে পারে। এক্ষেত্রে মেশিন যেহেতু ডিরেক্টলি বাইনারি নাম্বারটা বুঝতে পারে, তাই এক্ষেত্রে কোনো ট্রান্সলেটরের প্রয়োজন নেই। ট্রান্সলেটর মিনস কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলোর কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না। যেহেতু 0-1 মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, তাই সিপিইউ এখানে কিন্তু খুব সহজে বুঝতে পারে। আর যেহেতু সিপিইউ খুব সহজে বুঝতে পারে, তাই এর এক্সিকিউশন স্পিড ভেরি ফাস্ট। আর আরেকটা জিনিস, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট বলতে ধরো যে মেশিন ল্যাঙ্গুয়েজটা ইউনিক্সে কাজ করব, সেটি উইন্ডোজে নাও কাজ করতে পারে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। ঠিক আছে? অর্থাৎ মেশিন যখন চেঞ্জ হবে, সেই ল্যাঙ্গুয়েজটা নাও কাজ করতে পারে। আর মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফিকাল্ট টু রাইট। ডিফিকাল্ট টু রাইট বলতে আমাদের একটু আগে যেটা বললাম, যদি স্মল এর ক্ষেত্রে এতগুলো ডিজিট মনে রাখতে হয়, তাহলে এতগুলো আলফাবেট আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, সেন্টেন্স ফর্ম করতে হয়। তো সবকিছু মনে রেখে 0-1 এ রিপ্রেজেন্ট করা খুবই কঠিন, এবং সেখানে ভুল হলে ভুলটাও মডিফাই করা খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে? আর যদি কোনো পরিবর্তন করতে চাই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পরিবর্তন করাও খুব জটিল হয়ে যায়। কেননা পার্টিকুলার কোন পোরশন এ পরিবর্তন করতে চাইছি সেটাকে মার্কিং করাও জটিল হয়। এই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের ফিচার্স। এই সমস্ত ডিফিকাল্টিজ জন্য, অর্থাৎ কম্পিউটার তো খুব সহজে বুঝতে পারে ঠিকই, কিন্তু আমরা যারা ইনস্ট্রাকশন দেব, কম্পিউটারকে যারা ইনস্ট্রাকশন দেব, তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ইউজার ফ্রেন্ডলি না হওয়ার জন্য খুব সহজে বুঝতে পারে না, বা ইনস্ট্রাকশন দিতে গেলেও ডিফিকাল্টিজ তৈরি হয়। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, হাউ টু recover these difficulties? Here the one possible way after machine language, that means more user friendly, that is assembly language. Assembly language was developed to make programming easier than machine language. Instead of binary code, the user can use the mnemonics like add, move। আমরা খুব সহজে বুঝতে পারছি, অ্যাড মানে হচ্ছে কি দুটো সংখ্যার অ্যাড করতে হবে, 3+4। হ্যাঁ, মুভ মানে বুঝতে পারছি একটি মেমোরি লোকেশন থেকে আরেকটি মেমোরি লোকেশনে ডেটা শিফট করাতে হবে মুভ কমান্ডের মাধ্যমে। তাহলে এই অ্যাড এবং মুভ, এই সাংকেতিক শব্দ ব্যবহার করে আমরা খুব সহজে ইনস্ট্রাকশন দিতে পারছি কম্পিউটারকে, যে আমরা অ্যাকচুয়াল কি অপারেশন করতে চাইছি। তাহলে সেইভাবে যখন সিপিইউ কে ইনস্ট্রাকশন পাঠাচ্ছি, সেইভাবেই সিপিইউ ইনস্ট্রাকশন ফলো করে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার তো মেশিন ল্যাঙ্গুয়েজই বোঝে,
কম্পিউটার যদি মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, তাহলে এই সমস্ত নিমোনিক্স গুলো কি করে সে বুঝতে পারবে? তাহলে সেখানে প্রয়োজন হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটর বেসিক্যালি কনভার্সন করবে মেশিন ল্যাঙ্গুয়েজে। কোথা থেকে? অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ থেকে। তাহলে এই অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে কি ব্যবহার হচ্ছে? নিমোনিক্স, অ্যাট, মুভ। তাহলে এই অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত সিনট্যাক্স গুলো ব্যবহার হচ্ছে, সেগুলোকে কনভার্সন করতে হলে যে ট্রান্সলেটর ব্যবহার করা হয়, সেই ট্রান্সলেটরকে বলা হয় অ্যাসেম্বলার। ঠিক আছে? ওই অ্যাসেম্বলার এর মাধ্যমে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্সন করে, তারপরে সিপিইউ বুঝতে পারে যে এক্সাক্টলি কোন অপারেশন পারফর্ম করতে হবে এবং সেই অপারেশন পারফর্ম করার পরে যে আউটপুটটা হয়, সেই আউটপুটটা প্রোভাইড করবে তারপরে। তো এক্ষেত্রেও কিন্তু এটা মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত অ্যাসেম্বলারে যে সমস্ত নিমোনিক্স গুলো আছে, সেই একটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য হার্ডওয়্যার যখনই চেঞ্জ করব, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম বা এরর দেখা দিতে পারে। এটা তুলনামূলকভাবে ফাস্টার। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজের মতো এত ফাস্ট নয়। হ্যাঁ? কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে এটা কিন্তু ফাস্টার। কারণ এখানে যখনই করব এট R1, R2, তার মানে এই দুটো খুব সহজে এড হয়ে R1 এ ভ্যালুটা স্টোর থাকবে। ঠিক আছে? তাহলে এখানে খুব প্রয়োজন ছাড়া অন্য কোনো নিমোনিক্স বা অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় না। যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করা হয়। যার ফলে এটি খুব ইজিলি ট্রান্সলেশন করা যায় মেশিন ল্যাঙ্গুয়েজে। ইজিলি ট্রান্সলেশন করে আমরা যে কাজটি করতে চাইছি সেই কাজটি সহজে পারফর্ম করতে পারি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজার যেখানে একদমই কোনো ভাষা বুঝতে পারছিল না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও ইউজার ফ্রেন্ডলি হয়েছে। যেক্ষেত্রে আমরা বিভিন্ন নিমোনিক্স ব্যবহার করে কম্পিউটার যে বিভিন্ন অপারেশন আছে, সেই অপারেশন গুলিকে পারফর্ম করতে পারবো। ঠিক আছে? কিন্তু এখানটায়ও বেশ কিছু ডিফিকাল্টিজ থাকে। সেই ডিফিকাল্টিজ গুলো হলো এতটা বেশি ইউজার ফ্রেন্ডলি নয়। আমি যখন একটা ফুল ইনস্ট্রাকশন দিতে যাবো, ফুল সেন্টেন্স এর মাধ্যমে ইনস্ট্রাকশন দিতে যাবো, সেই সেন্টেন্সটা আমি এখানে কোনো প্রয়োগ করতে পারবো না। তো মানুষ যেভাবে কাজ করে, আমি যদি শুধু বলি @R1, R2, কম্পিউটার হয়তো বুঝে নিবে, কিন্তু মানুষকে বোঝানো একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে মানুষ যে ভাষায় খুব সহজে বুঝতে পারে, সেই ভাষাটি হলো গিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এইজন্য ১ম এ যে কথাটি আমি বলেছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিউম্যান রিডেবল। তাহলে মানুষ খুব সহজে এটিকে পড়ে বুঝতে পারে এবং খুব সহজেই মানুষ কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রোভাইড করতে পারে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। So high level language are easy for human to read and write. It is portable. Portable means প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট না হওয়ার জন্য বা মেশিন ডিপেন্ডেন্ট না হওয়ার জন্য এটি একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ একটি মেশিনে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রান করালাম, সেই প্রোগ্রামিং কোডটা আমি অন্য মেশিনেও রান করাতে পারবো, কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে এটি মেশিন ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ মেশিনের উপরে, মেশিন যে হার্ডওয়্যার আছে, মেশিনের হার্ডওয়্যারের উপর এটি নির্ভর করে না। সেই জন্য প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এটি পোর্টেবল। অর্থাৎ আমি ঘরে বসে একটি প্রোগ্রামিং যখন এক্সিকিউট করছি, সেই প্রোগ্রামিং কোড নিয়ে যখন আমি কম্পিউটার ল্যাবে গিয়ে, স্কুলের বা কলেজে কম্পিউটার ল্যাবে গিয়ে ওই প্রোগ্রামটা যখন রান করাবো, তখন কিন্তু এরর দেখানোর কথা নয়। ঠিক আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ধরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি একটি সিম্পল প্রোগ্রাম লিখি, সাপোজ এড 2 নাম্বারস ইন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজে ২ টি সংখ্যার যোগ করতে চাইছি। তাহলে সেখানে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং লেখা হবে, একটা তোমাদের সিম্পল প্রোগ্রামিং দেখালাম যে ইন্টিজার a, b এবং সাম, এগুলো ইন্টিজার ভ্যালু প্রিন্টএফ। এখানটায় দেখো একটি সেন্টেন্স দেওয়া আছে, এন্টার দ্য ভ্যালু অফ a and b। এটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে a এবং b র দুটো ভ্যালু দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে স্ক্যান করবে, কম্পিউটার যখন স্ক্যান করবে, scanf ampersand a, অর্থাৎ a তো একটা ভ্যারিয়েবল, a ভ্যারিয়েবলের যে অ্যাড্রেস তৈরি হয়েছে, সেই ভ্যারিয়েবলে কত ভ্যালু পুট করছি, সাপোজ ৫, এটা a ভ্যারিয়েবল, তার মেমোরি। আর b ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসের যে মেমোরি, সেখানে ধরলাম ৬। তাহলে sum equals to a plus b, অর্থাৎ ৫ প্লাস ৬ সমান ১১। ওই ১১ ভ্যালুটা স্টোর থাকবে sum নামক যে ভ্যারিয়েবলের মেমোরি ক্রিয়েশন হয়েছে, সেখানে ১১ ভ্যালুটা স্টোর থাকবে। তারপর যখন প্রিন্ট করব,
ইন্টিজার নাম্বার এখানটায় আমি প্রিন্ট করছি %d দিয়ে, যেহেতু এটা ইন্টিজার নাম্বার। আ সাম ভ্যালুটি প্রিন্ট করব, সেখানে 11 শো করবে। তাহলে দেখো এখানে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে কোন জায়গায় অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া হচ্ছে, কোথায় যোগ হচ্ছে এবং কিভাবে প্রিন্ট করা হচ্ছে সেটা বুঝতে পারছি। এবং এখানে যদি কিছু ভুল থাকে, ধরো সিনট্যাক্স এ যদি কোনো ভুল থাকে, এখানে আমি সেমিকোলনটা দিলাম না। তাহলে কি হবে? এই লাইনেই তোমাকে এরর শো করবে। যখনই এরর শো করবে তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল কোন পজিশনে এরর হয়েছে, যেটি মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইডেন্টিফাই করাটা অনেকটাই টাফ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু এরর আইডেন্টিফাই করাটা অনেকটা ইজি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে এরর বুঝছে বা কম্পিউটার তো মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বুঝে না। এই যে 0-1 এ কনভার্সন করার প্রয়োজন আছে, সেই কনভার্সনটা করে কে? বেসিক্যালি সেটা কনভার্সন করে ট্রান্সলেটর। হ্যাঁ? ট্রান্সলেটর যখন ব্যবহার করব হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ট্রান্সলেটর দুটো হয়ে থাকে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এই দুটোর মাধ্যমে, এই ট্রান্সলেটর দুটোর মাধ্যমে খুব সহজে আমরা ট্রান্সলেট করতে পারবো। কম্পাইলার ইন্টারপ্রেটার সম্বন্ধে ডিটেইলস এ পরে আসছি। আর এই সমস্ত ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যদি এক্সাম্পল বলি, তাহলে সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পড়ে। পাইথন, এখন ব্যবহার হচ্ছে পাইথন, সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পড়ছে। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা খুব সহজে ফাস্টার ডেভেলপমেন্ট করতে পারি। ওয়েব পেজ ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, সমস্ত কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই করতে পারি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সেটি হলো গিয়ে ইজি টু রাইট অ্যান্ড ডিবাগ, পোর্টেবল, মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ট্রান্সলেট রিকোয়ার্ড, ফাস্টার ডেভেলপমেন্ট। অর্থাৎ খুব সহজে শেখা যায়, প্রোগ্রাম সহজে লেখা যায় এবং ডিবাগিং করাটাও অনেকটাই ইজি হয়ে যায়। আর এক্সিকিউশন করতে সময় কিছুটা বেশি নেয়। কারণ হচ্ছে গিয়ে এখানে ট্রান্সলেটর এর প্রয়োজন হয়। যদি বেসিক ট্রান্সলেটর খেয়াল করি, তাহলে হচ্ছে গিয়ে কম্পাইলার। ফার্স্ট অফ অল কম্পাইলার। তাহলে যে প্রোগ্রামটা করিয়েছিলাম সেই প্রোগ্রামটা পুরোটাই স্ক্যান করবে কম্পাইলারের ক্ষেত্রে। Compiler can translate the whole program at a time. Compiler can translate whole program at a time means পুরো প্রোগ্রামটাই সে প্রথমে স্ক্যান করবে, তারপরে পুরো প্রোগ্রামটাকে at a time, at a glance সে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে। প্রোগ্রাম যখন পুরোটা ট্রান্সলেশন করানো হচ্ছে, সেই সময় যতগুলো এরর আছে প্রোগ্রামিং এর, সমস্ত প্রোগ্রাম লিস্ট আকারে দেখানো হয়। কোন লাইনে কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলি লিস্ট আকারে শো করানো হয় একসঙ্গে। তো এখানটায় যদি এইভাবে গোটা প্রোগ্রামটা থাকে, পুরো প্রোগ্রামটা আগে স্ক্যানিং করবে। পুরো প্রোগ্রামটা স্ক্যানিং করার পর যদি এরর থেকে থাকে, তাহলে এরর কোন, কোন লাইনে আছে সেটি শো করবে। কারেকশন করার পরে পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে ট্রান্সলেট করবে। এইজন্য এখানে বলা হয়েছে হোল প্রোগ্রাম। Another type of translator is used the interpreter. Interpreter, the basic difference between compiler and interpreter is that compiler can translate the whole program at a time, but interpreter is executed line by line. Here is the very important term, the line by line. That means whenever a program is executed, then the first line is translated and then executed. Then the second line is translated, then executed. Then the third line is translated, then execution. তো এখানটায় প্রবলেম হচ্ছে, যদি 4th লাইনে এরর থাকে, 4th লাইনে আমি ধরলাম এরর আছে, তাহলে এই ট্রান্সলেশন যখন করছে, ট্রান্সলেশন করার সময় তো এরর ধরা পড়ছে, সেইখানে কিন্তু এরর শো করবে। তো সেই জায়গায় যে এররটা শো করছে সেটাকে কারেকশন যখন করব, কারেকশন করার পরে সে কিন্তু 5th লাইনে যাবে। তাহলে এটি হচ্ছে গিয়ে প্রাইমারি ডিফারেন্স বিটুইন কম্পাইলার and interpreter, that compiler can translate the whole program at a time, then সমস্ত এরর গুলিকে একসঙ্গে লিস্ট আকারে দেখায়। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে ট্রান্সলেশন করছে লাইন বাই লাইন। The first line is translation, execution, second line is translation, execution, third line is translation, execution, then process to be continued up to the last line. If any type of error occur in which line, then the translator is stop there. After that, the error corrected, then the next line is execution. Here the basic difference between compiler and interpreter. Okay. Now the high level language is classified into two types. One is
procedural oriented programming, another is object oriented programming. নেক্সট স্লাইডে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখবো। আপাতত প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে জানি। প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ ফলো করে, মানে পরপর এক্সিকিউশন করবে। পরপর এক্সিকিউশন বলতে ধরো 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, এইভাবে আছে। স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করবে। অর্থাৎ প্রথমে 1 নম্বর লাইন, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে এক্সিকিউশন করবে। এবার দেখা যাচ্ছে লাইন বলতে বোঝাচ্ছে যে যেভাবে অ্যাপ্রোচ করা আছে, অর্থাৎ অ্যাপ্রোচটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন, উপর থেকে নিচের দিকে যেভাবে লেখা আছে সেইভাবেই। হয়তো দেওয়া আছে প্রথমে শুরু হলো 2 থেকে, এবার 1 নম্বর লাইনটা একটা ফাংশন দেওয়া আছে, 2 মডিউল থেকে শুরু হলো, তারপর 3, তারপরে এই 3 এই হয়তো 1 ডিক্লারেশন করা আছে, তাহলে 3 নম্বর লাইন এক্সিকিউশন করার পরে এখানে যাবে, আবার এখানটায় আসবে। অর্থাৎ এখানটায় টপ ডাউন অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে স্টার্ট ফ্রম দ্য মেন প্রবলেম অ্যান্ড ডিভাইডেড ইন্টু স্মলার সাব প্রবলেম। মেন প্রবলেম থেকে শুরু হচ্ছে, মেন প্রবলেম থেকে শুরু হওয়ার পরে ওই মেন প্রবলেমে যে সাব প্রবলেম গুলো আছে তার সাথে লিঙ্ক আপ হয়ে থাকে। অর্থাৎ 2 যদি মেন প্রবলেম হয়, 2 এর পর 3, 3 এর পর 4, এবার 3 থেকে হয়তো 1 এ সাব প্রবলেম পাঠিয়ে দিল, আবার সাব প্রবলেম থেকে 4 এ, এইভাবে প্রোগ্রাম অ্যাপ্রোচটা হয়ে থাকে, টপ ডাউন অ্যাপ্রোচ। তো এই টপ ডাউন অ্যাপ্রোচ, এই সাব প্রবলেম বলছি, এখানে সাব প্রবলেম বলতে ফাংশন বলা আছে। অর্থাৎ এটি, এই প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে ফাংশন বেসড। একটু পরেই এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। ফাংশন বেসড অর্থাৎ প্রোগ্রাম ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট টাইপ অফ ফাংশন অ্যান্ড দ্য ফাংশন ইজ এক্সিকিউশন ইন টপ ডাউন অ্যাপ্রোচ। অর্থাৎ এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। নেক্সট যদি এর এক্সাম্পল ধরি, এক্সাম্পল হবে সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, সরি সি ল্যাঙ্গুয়েজ, ফোটান ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড, স্টেপ বাই স্টেপ ফলো করবে। যার ফলে কি হয়, খুব ইজিলি আমরা বুঝতে পারি, অর্থাৎ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ওটা সুটেবল ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ প্রবলেম। কিন্তু প্রবলেমের সাইজটা যদি বড় হয়, সেক্ষেত্রে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে গেলে একটু সমস্যা হতে পারে। স্মল এবং মিডিয়াম টাইপ প্রবলেমের জন্য এটি খুবই সহজ অ্যাপ্রোচ আর কি। আর এখানটায় মেনলি ফাংশন, পারফর্ম, স্পেসিফিক টাস্ক কাজ করে, আর গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এখানটায় সিম্পল যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানটায় খেয়াল করে দেখো, দুটো সংখ্যা যোগ করতে বলা হয়েছে, অ্যাড টু নাম্বার। এখানটায় একটা ফাংশন নেওয়া হয়েছে, এটা একটা ফাংশন, অ্যাড ফাংশন। ওই ফাংশনে দুটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, ইন্টিজার এ, ইন্টিজার বি, এবং রিটার্ন করেছে দেখো এ প্লাস বি। তাহলে এই ফাংশনটা যে কাজ করছে এখানটায়, তারপরে মেন প্রোগ্রামটি শুরু হয়েছে। এখানটায় যখন এক্সিকিউশন করবে, এক্সিকিউশন কিন্তু এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে না, কারণ হচ্ছে গিয়ে এর যে মেন ফাংশন আছে, যেখানে স্টার্টিং পয়েন্ট, এই জায়গা থেকে স্টার্টিং হবে। অর্থাৎ ইন্ট মেন প্রোগ্রাম শুরু হলো, ইন্ট এক্স ইকুয়ালস টু 10। তাহলে প্রথমে যে মেমোরি আছে, মেমোরিতে অ্যালটমেন্ট হবে এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20, অ্যালটমেন্ট হলো। রেজাল্ট, রেজাল্টটা কি শো করবে, অ্যাট এক্স ওয়াই। এই অ্যাট এক্স ওয়াই হচ্ছে ফাংশন কল, হচ্ছে ফাংশন কল। এই ফাংশন কলটা অ্যাকচুয়াল কল করবে কাকে, কল এই যে ফাংশন ডিক্লারেশন হয়েছে একে কল করবে, ঠিক আছে। এবার ফাংশন যখনই কল করলো, এই যে রিটার্ন করছে ভ্যালুটা, সঙ্গে সঙ্গে এখানটায় এ প্লাস বি অ্যাড হওয়ার পরে, অর্থাৎ 10 প্লাস 20 সমান 30, এই 30 রেজাল্টটা রিটার্ন করবে রেজাল্টের ঘরে। অর্থাৎ রেজাল্ট নামক একটা মেমোরি লোকেশন তৈরি হবে, রেজাল্ট। ওই রেজাল্টের যে মেমোরি লোকেশন তৈরি হলো সেখানটায় গিয়ে ভ্যালুটা, তাহলে এখানে ফাংশন অ্যারিথমেটিক অপারেশনটা কিন্তু অ্যাড ফাংশন মডিউলের মধ্যে আছে, এখানে কিন্তু নেই। এই লাইনে কল করা হয়েছে, কল করার পরে সেই সাব ফাংশনে গেছে, এটা তো মেন ফাংশন, মেন ফাংশন থেকে সাব ফাংশনে গেছে, সাব ফাংশন থেকে আবার রিটার্ন হয়ে এসছে। তারপর ওই রেজাল্টটা যখন, রেজাল্ট একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলে যখন অ্যাডিশন ভ্যালুটা থাকলো, সাম ভ্যালুটা থাকলো, সেই সাম ভ্যালুকে প্রিন্ট করার জন্য আমি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি, তখন রেজাল্ট 30 হিসাবে শো করবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, সেটা হচ্ছে গিয়ে টপ ডাউন অ্যাপ্রোচ কেন বলছি, কারণ হচ্ছে প্রথমে শুরু হয়েছে মেন থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর,
4 নম্বর। ঠিক আছে? ১, ২, ৩ আবার ৪। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বলেই একে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়ে থাকে। আল্টিমেট আউটপুট এখানে 30 পাবো। 30 টা পাবো তখনই যখন ভ্যালুটা রিটার্ন হবে ওই সাব ফাংশন থেকে। নেক্সট যে বিষয় জানতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে এই কথার মধ্যে লুকিয়ে আছে সেটি হলো অবজেক্ট এবং ক্লাস। ক্লাস বলতে কি বোঝাচ্ছে? আমি ধরলাম স্টুডেন্ট। স্টুডেন্ট একটি ক্লাস। এই স্টুডেন্ট ক্লাসের অনেক স্টুডেন্ট থাকতে পারে। পার্টিকুলার কোনো স্টুডেন্টের রেকর্ড জানার জন্য রিয়েল অবজেক্ট তৈরি করতে হবে। অর্থাৎ অবজেক্ট যদি বলি স্টুডেন্ট ক্লাসের আন্ডারে একটি অবজেক্ট। অবজেক্ট বলতে ক্লাস থেকে তৈরি নতুন এন্টিটি। অর্থাৎ ক্লাস থেকে তৈরি নতুন এন্টিটি এখানে বোঝাচ্ছে S1 ক্লাস তার নেম, রোল নাম্বার, সেকশন এগুলো সবই হচ্ছে গিয়ে নতুন এন্টিটি। অর্থাৎ প্রকৃত স্টুডেন্টের যে নাম সেটি হলো গিয়ে অবজেক্ট। অর্থাৎ রিয়েল এন্টিটি হচ্ছে অবজেক্ট। ক্লাস হলো গিয়ে অবজেক্টের তৈরি একটা ব্লুপ্রিন্ট। ঠিক আছে? আর অবজেক্ট হলো ওই অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তাহলে ইনস্ট্যান্স অফ এ ক্লাস অবজেক্ট আর ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ এ টেমপ্লেট অফ ক্রিয়েটিং অবজেক্ট। অবজেক্ট তৈরি করার জন্য একটি ব্লুপ্রিন্ট ক্লাসের। অর্থাৎ এই কোন ক্লাসে বা কোন শ্রেণীতে পড়ে? এটা স্টুডেন্ট শ্রেণীতে। আর তো বললাম ক্লাস টিচার অর্থাৎ টিচার শ্রেণীতে পড়বে। ক্লাস বললাম কার, কার শ্রেণীতে পড়বে। এবার কার বলতে কার হলো ক্লাস, তার অবজেক্ট ধরলাম C1 বা C1 এ গাড়ির নাম্বার, গাড়ির নেম এগুলো সবই রিয়েল অবজেক্টে পড়ে যায়। অর্থাৎ অবজেক্ট বলতে পারি অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এখন প্রশ্ন হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকতে থাকতে কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর জোর দেব? এখানে বেশ কিছু সিকিউরিটি প্রোভাইড করা হয়। সিকিউরিটি বলতে আমি যে ডেটার উপরে কাজ করছি সেই ডেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় তার জন্য প্রাইভেসি বজায় রাখতে হয়। সেই প্রাইভেসিকে বলা হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে কম্বাইন অফ ডেটা অ্যান্ড মেথড ইনটু ওয়ান ইউনিট। অর্থাৎ তোমার কাছে অনেকগুলো জিনিস আছে এ, বি অনেকগুলো A1, A2, A3 এতগুলো জিনিস আছে। এগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে জিনিসগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। কিন্তু আমি যদি একটা ইউনিটে রেখে দেই তাহলে আমার খুঁজে পেতেও সুবিধা হবে এবং জিনিসগুলো প্রোটেকশন করতেও সুবিধা হবে। এই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিটেইলস জানবো তখন আরো ডিটেইলস জানবো। নেক্সট আসবে ইনহেরিট্যান্স। ইনহেরিট্যান্স বলতে এখানটায় বোঝাচ্ছে যে একটা ক্লাস তৈরি করলাম, ধরো কার একটা ক্লাস তৈরি করলাম। সেই ক্লাসের আন্ডারে আমি তৈরি করলাম ট্রান্সপোর্ট কার, প্যাসেঞ্জার কার এইভাবে তৈরি করলাম। তাহলে ওই ক্লাসের আন্ডারে আবার নতুন একটা ক্লাস তৈরি হলো। এবার ট্রান্সপোর্ট কারের ভেতরে ধরলাম ট্রাক ধরলাম, টেম্পো ধরলাম, প্যাসেঞ্জার কারে প্রাইভেট কার, পাবলিক কার এই সমস্ত তার পরপর সাব ক্লাস তৈরি হতে থাকলো। অর্থাৎ ইনহেরিট্যান্স ওয়ান ক্লাস ক্যান ইনহেরিট প্রপার্টি ফ্রম অ্যানাদার ক্লাস। অর্থাৎ এই যে ট্রান্সপোর্ট করছি, ট্রান্সপোর্ট তার তো নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কিন্তু তার উপরের যে লেয়ার আছে সেই উপরের লেয়ার থেকে কিছু বৈশিষ্ট্য নিয়েছে। সঙ্গে তার নিজস্ব বৈশিষ্ট্য কিছু যুক্ত হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় ইনহেরিটেন্স। এই ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট যদি বলি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিছু প্রসেস আছে সেটাকে সব প্রসেস তো ইউজারকে দেখানো হয় না, হাইড করা হয়। তাহলে কিছু প্রসেস হাইড করার প্রয়োজন আছে। আননেসেসারি যেগুলো ডিটেইলস আছে সেই ডিটেইলসটা ইউজারের কাছ থেকে হাইড করে রাখা হয়। যে ডিটেইলস গুলো ইউজারের জানার প্রয়োজন নেই, ধরো ডেটাবেসের কোনো ডিটেইলস, সেই ডিটেইলসটা ইউজারের জানার কোনো প্রয়োজন নেই যে ব্যবহার করছে বা যে ফর্ম ফিল আপ করছে। সেক্ষেত্রে ওই ডেটাবেস সংক্রান্ত যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত তথ্যগুলোকে হাইড করতে পারে। এটাকে ডেটা অ্যাবস্ট্রাকশন বলা হয়। নেক্সট এর যদি এক্সাম্পল দেখি তাহলে সি প্লাস প্লাস, জাভা। সি প্লাস প্লাস এর এক্সাম্পল আমি ডিসকাস করার চেষ্টা করছি। এখানটা খেয়াল করে দেখো, ক্লাস হচ্ছে গিয়ে স্টুডেন্ট। ক্লাস স্টুডেন্ট, ওই স্টুডেন্টের আন্ডারে ওই স্টুডেন্ট ক্লাসের আন্ডারে কিছু ডেটা পাবলিক করা আছে, অর্থাৎ সবাই দেখতে পাবে স্টুডেন্ট নেম, এজ, হ্যাঁ, দিয়ে ভয়েড ডিসপ্লে করেছে। ডিসপ্লে করছে কোন ডেটাটাকে? নেমটাকে ডিসপ্লে করছে।
এজটাকে ডিসপ্লে করছে। তারপর দেখো মেন প্রোগ্রাম শুরু হয়েছে ইন্ট মেন, সেখানে নতুন করে অবজেক্ট তৈরি হচ্ছে। তাহলে এই অবজেক্টটা হচ্ছে গিয়ে রিয়েল ইভেন্ট স্টুডেন্ট এস ওয়ান। তাহলে এস ওয়ান অবজেক্টের যে নাম, সে নামটি হলো রাহুল। এস ওয়ান অবজেক্টের এজটি হলো 20। তাহলে আমার এই ক্লাসের আন্ডারে যে সমস্ত কথাগুলো উল্লেখ করা আছে, সেই কথাগুলো শুধুমাত্র প্রসিডিওর মেনটেন করেছে, কিন্তু এখানে কোনো প্রকৃত ডেটা নেই। প্রকৃত ডেটা ডিক্লারেশন করা হয়েছে একটি অবজেক্টের আন্ডারে। সেই অবজেক্টটা এস ওয়ান অবজেক্ট, তার যে ক্লাস, তার ক্লাসটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের আন্ডারে এস ওয়ান অবজেক্ট, সেই এস ওয়ান অবজেক্টের যে রিয়েল ভ্যালু সেটা হচ্ছে রাহুল নেম এবং এজ হচ্ছে গিয়ে 20। নেক্সট যখন আমি ডিসপ্লে করছি, সেই ডিসপ্লেটা চলে যাচ্ছে ডিসপ্লে ফাংশনকে কল করতে। ডিসপ্লে ফাংশনকে যখন কল করা হচ্ছে, সেখানেই সি আউট করে নেমটা শো করছে এবং এজটা শো করছে। অর্থাৎ এখানে স্টুডেন্ট হলো একটি ক্লাস, এস ওয়ান ইজ অ্যান অবজেক্ট অফ দ্য স্টুডেন্ট ক্লাস, নেম অ্যান্ড এজ আর দ্য ডেটা মেম্বার। তাহলে নেম অ্যান্ড এজ, these are the data member, and display is the member function. The object store data and display it. The object, এই যে s1 অবজেক্ট প্রকৃত ডেটাটাকে স্টোর করছে এবং সেই ডিসপ্লে করছে। এখানটায় এই প্রসেসটা হচ্ছে গিয়ে বটম আপ প্রসেস, অর্থাৎ মেন ফাংশন কল হবে, তারপরে সাব ফাংশন যেগুলো আছে সেগুলো কল হবে। এই জন্য এটিকে বটম আপ প্রসেস বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে। নেক্সট যেটা আছে হাইব্রিড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই যে কম্পাইলার ট্রান্সলেটার পড়েছিলাম, সেই ট্রান্সলেটারের দুটো পার্ট পড়েছিলাম, একটি হচ্ছে কম্পাইলার, একটি হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার ক্যান বি কম্পাইল দ্য হোল প্রোগ্রাম অ্যাট এ টাইম অ্যান্ড ক্রিয়েট দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ অলসো। আর যদি কোনো এরর থাকে, এররটাকে লিস্ট বাই লিস্ট শো করে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক্সিকিউট লাইন বাই লাইন and translate to the machine language and also show the error if occurred. After correction the error, next line is executed line by line. তাহলে এই হোল প্রোগ্রাম যখন কম্পাইলারের মাধ্যমে হোল প্রোগ্রাম এক্সিকিউশন করছে আর ইন্টারপ্রেটারের মধ্যে লাইন বাই লাইন এক্সিকিউশন করছে, তাহলে দুটো মেকানিজম আলাদা। এই দুটো মেকানিজম যদি একটা প্রোগ্রামে ঢুকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা আরো বেশি উন্নত হয়। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মিলে, দুটো ট্রান্সলেটর মিলে যে ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করছে, সেই ল্যাঙ্গুয়েজটা বলা হয় হাইব্রিড ল্যাঙ্গুয়েজ। দুটো আছে। এক্ষেত্রে প্রথমে বাইট কোড তৈরি করে এবং সেই বাইট কোড তৈরি করার পরেই ইন্টারপ্রেটারের মাধ্যমে লাইন বাই লাইন আবার এক্সিকিউশন করে। এটি পোর্টেবল, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট নয়, জাভা অ্যাজ এ এক্সাম্পল। তাহলে এই ভিডিওতে আমরা যেটা জানলাম তার যদি সামারি করি, প্রথমে যেটি পড়েছিলাম সেটি হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি সংখ্যায় বোঝায় 0 1 বিকজ দ্য কম্পিউটার সিস্টেম can be follow the switching theory. Here the switching theory is two step. One is the one state and another is the off state. On state means 1, off state means 0. The machine language very difficult to understood by the user, so simplify the language by using the assemble language. Assemble language এর ক্ষেত্রে নিমোনিক্স আমরা ব্যবহার করছি, যেরকম নিমোনিক্স হচ্ছে add, sum, এই সমস্ত নিমোনিক্স ব্যবহার করে আমরা অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং করে থাকি এবং by follow the mnemonics, arithmetic operation can be performed step by step, and the assembler is used to translate the mnemonics to the machine level language, because the computer can understood only the machine level language, another language cannot be understood, but this is not user friendly. So the next layer language is the high level language, easy and portable and user friendly language. High level language এর ক্ষেত্রে যখন আমরা প্রোগ্রাম লিখছি, তখন খুব সহজে সাধারণ ইংলিশে যেরকম সেন্টেন্স দিয়ে থাকি, সেই সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে রাইট করতে পারি। বেশ কিছু সিনট্যাক্স ফলো করতে হয়, তার নিজস্ব প্রসিডিওর থাকে। ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ফলে সি, সি প্লাস প্লাস, জাভা, ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাধারণত দুটো হয়ে থাকে, প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ cannot be understood by the CPU, so a translator is required to translate from high level language to machine level language. Here the two translator is used. One is compiler, which can be used to translate the whole program at a time. Okay, and compiler also execute the program at a time, and all error are show at a time. But the interpreter is used to execute the line by line and translate into the machine language by line, and error shown
একটু আগেই বললাম যেটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দু ধরনের হয়ে থাকে, প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ স্টেপ বাই স্টেপ ফলো করবে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে অবজেক্ট এবং ক্লাসের উপর ডিপেন্ড করে এক্সিকিউশন করবে। লাস্ট বাট নট লিস্ট দ্যাট ইজ হাইব্রিড ল্যাঙ্গুয়েজ। হাইব্রিড ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুটোকেই ব্যবহার করে এবং বাইট কোড তৈরি করে জেভিএম মেশিন দ্বারা ওটাকে রান করায়। যদি এক্সাম্পল হিসাবে দেই তাহলে সি হলো প্রসিডিউরাল ওরিয়েন্টেড, পাইথন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, জাভা হাইব্রিড ল্যাঙ্গুয়েজ এবং সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো স্টুডেন্ট, থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে পরবর্তীকালে নেক্সট যে ভিডিওটা দেবো খুব সহজে যাতে নোটিফিকেশন পাও।